আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসা 2019-20 সেশনে কেমিস্ট্রি অংশ থেকে তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো প্রশ্ন এসেছিল প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেব। আর হয়তো তোমরা জানো এবার হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার দায়িত্বে কিন্তু হচ্ছে এই ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, এই জন্য এই প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। সো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি। সো পদার্থ এখানে কি বের করতে বলছে, সেকেন্ডারি পদার্থ কিন্তু দুই ধরনের হয়ে থাকে, প্রাইমারি স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। একটু একটু ধারণা দেই। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যে সকল পদার্থ হচ্ছে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ মানে একটা পদার্থকে রেখে দিয়েছো কোন কৌটার ভেতর, বেশ কিছুদিন পরে দেখবে হচ্ছে ওই পদার্থটার বৈশিষ্ট্য ওই রকমই আছে। মানে হচ্ছে ওই পদার্থটা হচ্ছে বাতাসের ভিতর যেগুলো থাকে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্পের সাথে খুব সহজে বিক্রিয়া করে না, সেগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, মানে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। আর এইখানে কি বলছে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যে পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, অর্থাৎ একটা কোডের ভিতর রেখে দিয়েছো, দেখা যাচ্ছে কিছুদিন পরে ওইটার হচ্ছে বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে, মানে বাতাসের ভেতর যেগুলো থাকে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্পের সাথে খুব সহজে বিক্রিয়া করে পরিবর্তন হয়ে যায়, সেইটা হচ্ছে স্ট্যান্ডার্ড পদার্থ। সো আমাদের সংজ্ঞা লাগবে না, আমাদের অপশনগুলোর ভিতর কোনটা সেকেন্ডারি পদার্থ আছে এটা বের করতে বলছে। সো দেখো প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ খুব সহজে মনে রাখা যায় এইভাবে। দেখো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেগুলো থাকবে সেগুলো, যে নরমালি যেগুলো অপশনগুলোতে থাকবে পরীক্ষায় যেগুলো নরমালি দেখা যায়, প্রত্যেকটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ভিতর সি থাকবে। বাট একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে এইচসিএল। এইচসিএল এর ভিতরে কিন্তু সি আছে, বাট এই এইচসিএল বাদে, এইচসিএলটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটা একটা খুব সক্রিয় অ্যাসিড, খুব সহজে কিন্তু বিক্রিয়া করে। এই এইচসিএল বাদে তোমার অপশনগুলোর ভিতর যেগুলোতে দেখবা হচ্ছে সি জাতীয় আছে, সেগুলো প্রত্যেকটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখানে একটা খেয়াল করে দেখো, এইখানে সি আছে, এইটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এইখানে সি আছে, এইটাও কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এইখানেও সি আছে, তো এইটাও প্রাইমারি পদার্থ। আর অবশেষে যেইটা থাকে, দেখো যেইটা থাকে সি ব্যতীত যেগুলো থাকবে সেটা কিন্তু সেকেন্ডারি পদার্থ। তাহলে এইখান থেকে খুব সহজে বুঝতে পারছি সেকেন্ডারি পদার্থ। দেখো অপশনে একটাই সি ব্যতীত একটা যৌগ আছে, এইটা হচ্ছে পটাশিয়াম আর ম্যাঙ্গানেট। এটা কিন্তু হচ্ছে সেকেন্ডারি পদার্থ। আর এই পদার্থ খুব সহজে হচ্ছে বিক্রিয়া করে বাতাসের ভেতর যেগুলো থাকে, আর এগুলো কিন্তু পরিবর্তনশীল হয়ে যায়, বিশুদ্ধতম অবস্থায় পাওয়া যায় না। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে যদি 5 গ্রাম সি CaCl2 আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, প্রতি লিটারে ক্যালসিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা কত এটা বের করতে বলছে। সো দ্রাব্যতা বিভিন্ন এককে হয়, দেখো এখানে কোন এককে বের করতে বলছে সেটা আমাদের অপশন থেকে আইডেন্টিফাই করতে হবে। দেখো অপশনগুলোতে কিন্তু গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার, তাহলে এটা কোন এককে আসবে, এটা আসবে হচ্ছে দ্রব্য ডিভাইডেড হচ্ছে দ্রাবক। আর দ্রব্য কিন্তু হচ্ছে গ্রাম এককে কনভার্ট করতে হবে, আর দ্রাবক যেটা সেটা কিন্তু হচ্ছে লিটারে কনভার্ট করতে হবে। তাহলে দেখো দ্রব্য কয় গ্রাম দ্রব্য দেওয়া আছে, দেখো কয় গ্রাম হচ্ছে দ্রবণে 5 গ্রাম এত, মানে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কিন্তু হচ্ছে কঠিন পদার্থ, মানে হচ্ছে দ্রব্য আছে, দ্রবণ ভরটা হচ্ছে 5 গ্রাম, উপরে 5 লিখলাম। আর দ্রাবক দেখো, দ্রাবক এখানে হচ্ছে 50 মিলিলিটার আছে। মিলিলিটারকে আমাদের মিলিলিটারের থেকে লিটারে কনভার্ট করতে হবে। সো মিলিলিটারকে লিটারে কিভাবে কনভার্ট করব, জাস্ট 1000 দ্বারা ভাগ করলে কিন্তু লিটারে কনভার্ট হয়ে গেল। কিন্তু উপরে দেখো, উপরেও দেখো গ্রাম এককে আছে, নিচেও লিটার এককে আছে, এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা ক্যালকুলেশন করে দেখো, এই 0 আর এই 0 কাটা যায়, উপরে 5 আর নিচের 5 দ্বারা কাটা যায়, উপরে থেকে 1 নিচে থেকে 1, তাহলে উপরে থেকে 1 ডিভাইডেড 1, এটা হচ্ছে ইকুয়াল টু হবে a বরাবর 1 ডিভাইডেড হচ্ছে 100। দেখো
ওয়ানের নিচে যদি একটা ভগ্নাংশ থাকে সেটা হচ্ছে হর লবে যায়, লবে হরে যায়, তাহলে 1 গুণ হবে, উপরে যাবে হচ্ছে 100, নিচে আসবে হচ্ছে 1, এই 1 এই 1 কাটা যাবে, তার মানে থাকে হচ্ছে 100 গ্রাম পার লিটার দ্রাব্যতা। সো দ্রাব্যতা কত আসলো, ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা আসলো হচ্ছে 100 গ্রাম পার লিটার। এটার সাথে দেখো বি নাম্বার অপশন মিলে যাচ্ছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট। এন্ড H2 এর বন্ধন কোণ এর মান কত এটা বের করতে বলছে। সো একটা কমন কিন্তু সংকরণের বন্ধন কোণ কত এটা বের করতে বলছে। H2 এর মানে হচ্ছে পানি। আশা করি এইটুকু জানো, পানির হচ্ছে সংকরণ হচ্ছে sp3। এটা কিন্তু তোমাদের জানার কথা, একবারে বেসিক একটা কমন প্রশ্ন। এটা হচ্ছে পানির হচ্ছে সংকরণ হচ্ছে sp3, আর sp3 যদি সংকরণ ঘটে সেটার বন্ধন কোণ নরমালি হয় হচ্ছে 107.5, 107.5 ডিগ্রি, মানে হচ্ছে 107.5 ডিগ্রি হয়। বাট এইখানে কিন্তু এই পানির ক্ষেত্রে হচ্ছে 160.5 ডিগ্রি, এটা কিন্তু বন্ধন কোণ হবে না। কেন হবে না? কারণ পানিতে কিন্তু হচ্ছে লন পেয়ার থাকে, মানে মুক্ত ইলেকট্রন, মুক্ত জোড়া ইলেকট্রন থাকে, যেটা হচ্ছে বিকর্ষণ করে। এই বিকর্ষণ হওয়ার কারণে লন পেয়ার বন পেয়ার, মানে বন পেয়ারের সাথে লন পেয়ারের বিকর্ষণ ঘটে, যার কারণে বন্ধন কোণ 107.5 ডিগ্রি থেকে কমে 104.5 ডিগ্রি হয়ে যায়, 104.5 ডিগ্রি হয়। তাহলে এটা মুখস্থ রাখবা যে পানির বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। এই নাম্বার হচ্ছে কারেক্ট। এই প্রশ্নে বলছে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, আমাদের এইটা চেক করতে হবে। সো দেখো এ নাম্বার অপশনটা চেক করি। এ নাম্বার অপশনে কি দিয়ে আছে? এ নাম্বার অপশনে দিয়ে আছে হচ্ছে জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস দিয়ে আছে। এটা আমরা মিলাবো পরে, আমাদের মতো করে ইলেকট্রন বিন্যাস করি। দেখো জিঙ্ক 2+, দেখো জিনের কিন্তু হচ্ছে 30টা ইলেকট্রন থাকে, তাই তো 30টা থেকে কি করছে 2+, মানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে কিন্তু আর কয়টা ইলেকট্রন থাকবে, তাহলে 28টা। আমাদের এইটার ইলেকট্রন বিন্যাস করতে হবে, বুঝছো? তাহলে দেখো আমরা নরমাল হচ্ছে জিঙ্কের যদি 30টার ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয় দেখো, যেহেতু আর্গন আছে আমাদের সুবিধা, আর্গন এই পর্যন্ত হচ্ছে 18টা ইলেকট্রন হবে, এই পর্যন্ত 18টা ইলেকট্রন হবে, তারপর হচ্ছে 3p আর হচ্ছে 4s অরবিটাল থাকে। এইটার যদি ইলেকট্রন বিন্যাস করি 18 পরে কিন্তু হচ্ছে আর্গন পর্যন্ত 18টা ইলেকট্রন যাওয়ার পরে কিন্তু 4s আগে ইলেকট্রন পূর্ণ হবে আউট বাই নীতি অনুযায়ী, তাহলে 2 যাবে সর্বোচ্চ ইলেকট্রন, তাহলে হলো 20টা, হল লাগবে কয়টা 30টা, আর হচ্ছে এই ডি অরবিটালে 10টা ইলেকট্রন হবে। এইটা কিন্তু হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। বাট জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটা হবে দেখো, জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস কি করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এখান থেকে এইটার মতোই হবে, দেখো এইটার মতোই হবে। এখানে হচ্ছে 3d আর এখানে 4s। সো ইলেকট্রন যদি ত্যাগ করা হয়, ওই ত্যাগকৃত ইলেকট্রন কিন্তু সর্বশেষ ইলেকট্রন কক্ষপথ থেকে চলে যায়। তাহলে দেখো সর্বশেষ কক্ষপথ কিন্তু হচ্ছে 4s, এটা কিন্তু সর্বশেষ কক্ষপথের অরবিটাল, এইখান থেকে কিন্তু হচ্ছে 2টা ইলেকট্রন সরে যাবে, মানে হচ্ছে ত্যাগ করবে, তাহলে এখানে কিন্তু ইলেকট্রন থাকবে না, এই 4s এ 0 হবে আর এই d তে 10 হবে। তাহলে দেখো এইটার সাথে আমাদের দেখো এই অপশন কি মিল আছে, আর্গনের পরে হচ্ছে 3d 10 আর 4s ইলেকট্রনটা দেখে লেখেনি। সো এইটাই কিন্তু ঠিক হচ্ছে, এ নাম্বার হবে কারেক্ট অ্যান্সার। আর তুমি দেখবা হচ্ছে নিকেলের ক্ষেত্রে ঠিক নাই, তারপরে হচ্ছে ফেরাসের ক্ষেত্রে, কোপারের ক্ষেত্রে এগুলো কিন্তু ঠিক থাকবে না, কারণ দেখো কোপারে হচ্ছে সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4s, 2টা ইলেকট্রন ত্যাগ করে, এই 4s এ কোনো ইলেকট্রন থাকবে না। আর অনুরূপ ভাবে ফেরাসেরও যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে, এই সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4র্থ নম্বর কক্ষপথে 4s থেকে আগে মানে চলে যাবে, মানে 0 হবে, কিন্তু এখানে 0 নাই। আর অনুরূপ ভাবে নিকেলের কিন্তু সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4, এই 4 থেকে কিন্তু ইলেকট্রন 4s থেকে আগে কিন্তু ইলেকট্রন চলে যাবে, 2টা ইলেকট্রন 4s এ 0 হবে, বাট এইখানেও 4s ইলেকট্রন দিচ্ছে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে না। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। আমি তাও ডিটেইলসে বুঝাইছি, আশা করি বুঝতে পারছো। প্রশ্নে বলছে পর্যায় সারণীতে যদি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক। সো পর্যায় সারণী হচ্ছে মৌলগুলো হচ্ছে এই বাম দিক থেকে যখন ডান দিকে যাবে, তখন একটা জিনিস খেয়াল করো, মৌলগুলোর হচ্ছে একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যায়, আস্তে আস্তে এর হচ্ছে কক্ষপথ একই থাকে, বাট ইলেকট্রন সংখ্যা কিন্তু মানে বৃদ্ধি পায়, যার কারণে ডান দিকে যায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। তখন কি হয়, তখন যখন বাম থেকে ডান দিকে যায় মৌলগুলো কিন্তু ছোট হয়ে যায়, মানে মৌলের আকার কিন্তু হচ্ছে
বড় মৌলের আকার থেকে কিন্তু ছোট মৌলের আকারের দিকে যায়। এটা হচ্ছে মৌলের আকারের ক্ষেত্রে ঘটে। মৌলের আকার কি ঘটে, বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে যায়। এখন দেখো এর ভিতর কি কি অপশন গুলো দিয়েছে, আয়নীকরণ শক্তির কথা বলেছে, ইলেকট্রন আসক্তির কথা বলেছে, তড়িৎ ঋণাত্মকতার কথা বলেছে, পরমাণুর আকারের কথা বলেছে। এখন আমরা দেখি এক এক করে মিলানোর চেষ্টা করি। দেখো আমরা জানি এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো কিন্তু হচ্ছে একটা পর্যায়মিতির ধর্ম আছে, মানে আকারের ব্যস্তানুপাতিক, মানে আকার যত ছোট হবে এই তিনটাই তত বৃদ্ধি পাবে, আকার যত বড় হবে এই তিনটাই তত কমবে। তাহলে দেখো অপশনে ডি নাম্বার অপশনে একটা দিছে পরমাণুর আকার বাড়তে থাকে। দেখো তো আমরা কিন্তু প্রথমে বুঝেছি এইটা, একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যায় তখন মৌলের আকার কি হয়, বড় থেকে ছোট হয়। তাহলে ডি নাম্বার অপশন হবে না। এবার সি নাম্বার অপশনে আসা যাক। বলছে তড়িৎ ঋণাত্মকতা একই থাকে না, একই থাকে না। মৌলের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু একটা পর্যায়ভিত্তিক ধর্ম, আকার বাড়ার সাথে বা কমার সাথে এটা কিন্তু পরিবর্তন হয়। বলছে একই থাকে না, এটা একই থাকে না, পরিবর্তন হবে। আবার ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, দেখো তো হ্রাস পায় কিনা, কি বলছি, মৌলের আকার যত বড় থেকে ছোট হবে তখন ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। তাহলে দেখো মৌলের আকার বড় থেকে ছোট হচ্ছে, তাহলে কিন্তু তো ইলেকট্রন আসক্তি কিন্তু বৃদ্ধি পাবে, এখানে বলছে হ্রাস পাবে, সো এইটা অপশন হবে না। এবার এ নাম্বার অপশনে আসা যাক। দেখো বলছে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, আচ্ছা চেক করি বৃদ্ধি পায় কিনা। মৌলের আকার বড় থেকে ছোট হচ্ছে, বড় থেকে ছোট হলে কি হয়, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, আর ছোট থেকে বড় হলে আয়নীকরণ হ্রাস পায়। তাহলে বড় থেকে ছোট হচ্ছে, তাহলে কিন্তু আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। সো এ নাম্বারে জাস্ট একটা অপশন হিসেবে মিলে যাচ্ছে, এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন বলছে প্রতি একক সেকেন্ডে কোনো রাসায়নিক বিক্রিয়া যতটুকু সম্পূর্ণ হয় তাকে কি বলে, মানে এক সেকেন্ডে কোনো রাসায়নিক বিক্রিয়া যতটুকু সম্পূর্ণ হয় ওইটাকে ওই বিক্রিয়ার হার বলে। সো মুখস্থ রাখবা, অ্যান্সারটা হচ্ছে বিক্রিয়ার হার। তো এই প্রশ্নে বলেছে হচ্ছে 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ এর মান বের করতে বলেছে। সো দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা দেখে তোমাদের কিন্তু চিন্তা হবে এইটা কিন্তু একটা হচ্ছে ক্ষারীয় যৌগ। সো ক্ষারীয় যৌগের কিন্তু আমরা ডিরেক্টলি পিএইচ পাবো না, পি ও এইচ বের হবে, ওইখান থেকে আমাদের একটা ফর্মুলা যে আছে ওইখান থেকে আমাদের পিএইচ বের করতে হবে। তাহলে দেখো আমাদের হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি দিয়ে আছে, এটা একটা ক্ষার, ক্ষারের পি কি বের হবে, ও এইচ, পি ও এইচ বের হওয়ার ফর্মুলাটা হচ্ছে মাইনাস লগ ও এইচ, মানে হচ্ছে হাইড্রোক্সিল আয়নের হচ্ছে ঘনমাত্রা লাগবে। সো ঘনমাত্রা এখান থেকে পাবো, এই ঘনমাত্রাটা পাবো হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করলে কিন্তু এটার হচ্ছে ওই ক্ষারের ঘনমাত্রা বের হবে। সো দেখো ঘনমাত্রা যখন পার্সেন্টেজে দেওয়া থাকে, এই ঘনমাত্রার এ সমান সমান হয় হচ্ছে 10x ডিভাইডেড হচ্ছে m, এভাবে বের করা যায়। 10 গুণন এক্সটা হচ্ছে কত পার্সেন্ট দেওয়া আছে, এখানে হচ্ছে 1% মানে 1, আর এম সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত বের করে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, সো সোডিয়ামের ভর কত 23, অক্সিজেনের ভর কত, অক্সিজেনের ভর হচ্ছে 16, আর হাইড্রোজেনের ভর হচ্ছে 1। তাহলে 23 এর সাথে 1 যদি যোগ করে 24, 24 এর সাথে 16 যোগ করলে হবে হচ্ছে 40, তাহলে এমটা হবে কিন্তু 40। তাহলে এখানে ক্যালকুলেট করলে এই শূন্য কাটা, 1/4, 1/4 মানে হচ্ছে 0.25, 0.25। তাহলে এখানে বসে যায়, তাহলে দেখো কি হয়, মাইনাস লগ, এইটার ঘনমাত্রা কত পাইছি 0.25। সো এইটা একটু তোমাদের মুখস্থ রাখবে, যেহেতু ক্যালকুলেটর ছাড়া কিন্তু সহজে হাতে ক্যালকুলেশন করতে পারবে না, সে সাজেস্ট করবো মাইনাস লগ 0.25 এর মান আসবে হচ্ছে 0.5 পয়েন্ট সামথিং, মানে 0.6, এভাবে মুখস্থ রাখবা, কারণ হাতে ক্যালকুলেশন কিন্তু তাছাড়া টাফ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এটা কি পাইলাম, পিওএইচ, আমাদের পিওএইচ কিন্তু বের করতে বলেনি, পিএইচ বের করতে বলছে। আমরা জানি আরেকটা পিএইচ এর সাথে পিওএইচ এর সম্পর্ক হচ্ছে পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ ইকুয়াল হচ্ছে 14, অর্থাৎ তাহলে পিএইচ সমান সমান কি হবে, পিএইচ সমান সমান হবে 14 মাইনাস পিওএইচ। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করি 14 মাইনাস পিওএইচ কত পাইছি 0.6, তাহলে 14 থেকে যদি 0.6 মাইনাস করো তাহলে হবে হচ্ছে 13.4, তাহলে পিএইচ এর মান পেলাম হচ্ছে 13.4। সো অ্যান্সারটা দেখো ডি নাম্বার অপশন যদি মিলে যাচ্ছে, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সত্যটা কি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে সত্যটা মুখস্থ রাখবা যে ডিই
ডিভাইডেড হচ্ছে ডিভি আর হচ্ছে টি ইকুয়াল হচ্ছে 0। এইটা হচ্ছে আদর্শ গ্যাসের শর্ত। এটা মানে কি বোঝাচ্ছে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, যার কারণে হচ্ছে এই অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় না এবং প্রসারণ এবং সংকোচন ঘটে না, হচ্ছে আয়তনও কনস্ট্যান্ট থাকে, মানে 0 হয়। মানে ডিভি ডিই মানে হচ্ছে পরিবর্তন বোঝাইছে। এই অন্তঃস্থ শক্তির পরিবর্তনও 0 হয়, আর হচ্ছে এই আয়তন যেটা সংকোচন প্রসারণ ঘটে না, যার কারণে হচ্ছে আয়তনটাও 0 হয় আর স্থির তাপমাত্রায়। সো এটা তোমরা মুখস্থ রাখবা। দেখো এই প্রশ্নে বলছে সোডিয়াম বাতাসে পোড়ালে প্রধানত কোনটি পাওয়া যায়? সোডিয়ামকে বাতাসে পোড়াচ্ছে মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে। সোডিয়ামকে আমরা যদি হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, অক্সিজেন অণুর সাথে কিন্তু বিক্রিয়া করাই, তাহলে কি ঘটবে? দেখো এখানে কিন্তু O2 দুইটা, তাহলে আমাদের সোডিয়ামকে এখানে দুইটা নিতে হবে। তাহলে দেখো সোডিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে হবে হচ্ছে সোডিয়াম টু অক্সিজেন 2 হবে, কারণ দুইটা সোডিয়াম আর দুইটা হচ্ছে অক্সিজেন, তাহলে হচ্ছে N2O2। অ্যান্সারটা হবে হচ্ছে N2O2, এটা মুখস্থ রাখবা। সো Na2O2। দেখো এই প্রশ্ন বলছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে কোনটা, এটা বের করতে বলছে, এটা মুখস্থ রাখবা। NH3, তারপর হচ্ছে N2O, OH, এইটা এই তিনটা অপশনের ভিতরে যে আছে এগুলো হচ্ছে নিউক্লিওফাইল। আর একটা অপশনে যেটা আছে হচ্ছে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই একটা হচ্ছে ইলেকট্রোফাইল। এটা মুখস্থ রাখবো যে ইলেকট্রোফাইল হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর তিনটা হচ্ছে নিউক্লিওফাইল। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে অ্যানিলিনের সাথে যদি এইটা আর এইটা যদি শীতল অবস্থায় বিক্রিয়া করা হয় তাহলে কোনটা উৎপন্ন হবে? সো অ্যানিলিনের সংকেত কিন্তু হচ্ছে C6H5NH2, এটা অ্যানোলিন। এটার সাথে হচ্ছে এইটা যদি শীতল অবস্থায় মানে হচ্ছে 0 থেকে হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস এর ভিতর সেলসিয়াস তাপমাত্রা যদি বিক্রিয়া করা হয় তাহলে যেটা উৎপন্ন হয়, এটা একটু বিক্রিয়াটি করে দেখো। এটা বিক্রিয়া করলে হবে C6H5N2Cl প্লাস হবে হচ্ছে NaCl আর হচ্ছে পানি উৎপন্ন হবে H2O, পানিটা হচ্ছে উৎপন্ন হবে। সো দেখো তাহলে উৎপন্ন হয়, দেখো একটা দুইটা তিনটা হচ্ছে যৌগ উৎপন্ন হয়। এইটার ভিতর দেখো অপশনগুলোর ভিতর দেখো এ নাম্বার অপশনে দেখো এইটা কিন্তু মিলে যাচ্ছে। সো এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। জারক ও বিজারক উভয় রূপে ব্যবহৃত হয়। সো মুখস্থ রাখবা হচ্ছে এর ভিতর হচ্ছে H2O2, H2O2 এই পার অক্সাইড গুলো যে আছে, এই পার অক্সাইডের ভেতর এই পার অক্সাইড H2O2 এইটা হচ্ছে একই সাথে জারকও ধর্ম প্রদর্শন করতে পারে, একই সাথে বিজারকও ধর্ম প্রদর্শন করতে পারে। অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার H2O2। দেখো এই প্রশ্নে বলছে ফিউরানে কতগুলো কালোরাইজড ইলেকট্রন আছে, মানে কি ইংরেজি শব্দ দিছে তো আমাদের একটু এখানে বুঝতে একটু অসুবিধা হতে পারে। ফিউরানের এটার মেন্স হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন কয়টি, এটা আমাদের বের করতে বলছে। সো দেখো আমাদের এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে একটা ফিউরানের গাঠনিক চিত্র যদি অঙ্কন করে দেখো, এইটা একটা ফিউরানের গাঠনিক, এখনো হয়নি, এখানে এভাবে এভাবে হবে, এইটা কিন্তু ফিউরানের হচ্ছে গাঠনিক সংকেত। সো দেখো এখান থেকে বুঝতে পারছি এইখানে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, এখানে একটা মুক্ত জোড় মানে সরি এখানে একটা সঞ্চলনশীল ইলেকট্রন আছে, এখানে কিন্তু একটা সঞ্চলনশীল ইলেকট্রন আছে, তাহলে অ্যান্সার কয়টা হবে? 2। দেখছো এ নাম্বার অপশন আছে, সুন্দরভাবে এ নাম্বার অপশন দিবা, পরে এসে অ্যান্সার মিলাবে দেখবা যে ভুল অ্যান্সার দিছো। কেন ভুল দিয়েছো? কারণ দেখো সঞ্চলনশীল ইলেকট্রন কিন্তু মুক্ত ইলেকট্রন যেটা থাকে সেটা কিন্তু হচ্ছে সঞ্চলনশীল ভাবে এভাবে ঘুরতে পারে, বুঝতেছো? তাহলে দেখো এইখানে যে অক্সিজেন আছে, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কিন্তু দুই জোড়া ইলেকট্রন কিন্তু মুক্ত অবস্থায় থাকে। তাহলে কিন্তু আমাদের হচ্ছে সঞ্চলনশীল ইলেকট্রন ক্ষেত্রে মুক্ত জোড় যে আছে ইলেকট্রন সেইটা হিসাব করতে হবে। তাহলে দেখো এইখানে একটা সঞ্চলনশীল ইলেকট্রন, এখানে হচ্ছে দুইটা, এখানে আর হচ্ছে দুইটা, তাহলে হচ্ছে চারটা,
আর এইখানে আর হচ্ছে 2টা, তাহলে হচ্ছে 6টা। তাহলে ফিউরানের মুখস্থ রাখবা, ফিউরানের টোটাল মোট সঞ্চালনশীল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি। তো আশা করি বুঝতে পারছো, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা থিওরিটিক্যাল প্রশ্ন বলছে, হু অনুমোদিত মানে WHO অনুমোদিত পানি দূষণের কট এর সর্বোচ্চ মাত্রা কত? সো WHO এর অনুমোদিত পানির সর্বোচ্চ করের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার। এটা তোমরা মুখস্থ রাখবে, 10 মিলিগ্রাম পার লিটার। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এই ছিল হচ্ছে 2019-20 সেশনে তোমাদের শর্ট সিলেবাস থেকে যতগুলো প্রশ্ন এসেছিল এই প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। সো আমার যদি বোঝানোর ক্ষেত্রে ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমিও তোমাদের মতো কিন্তু একজন স্টুডেন্ট। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।